তাহলে কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে হবে বলে আপনি সাংবাদিকতা ছেড়ে দিতে চাইছেন? না, তুমি আমাকে কি মনে করো কি আমি চটিচাটা রিপোর্টার? তুমি কি মনে করো আমি অনেক টাকা পেয়েছি মমতার কাছ থেকে? হয় যে মমতা হেরে গেছে বলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো, তাহলে আমি আরো বেশি করে সাংবাদিকতা করবো এখন মনে হচ্ছে। আর আপনি যে বইটা লিখবেন একটু আমাদেরকে বলছেন। ভয়ঙ্কর ভাবে করবো, তোমাকে ইন্টারভিউ না দিয়ে। যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সমালোচনাটা তৃণমূলেরও সমালোচনাটা করছি, সেটা কিন্তু সাংবাদিক হিসেবে করছি। ব্যক্তিগত সম্পর্ক আমার যা কৃতজ্ঞতার রেখে এতদিন যে করিনি তার জন্য আমি অনুতপ্ত। আমার সাংবাদিকতা আরো আগে বলা উচিত। আরো আগে বলা উচিত ছিল। लेकिन ममता के लिए आपके जो प्रेम है, प्रेम माने এখানে সশ্রদ্ধ যে ভালোবাসা, वो आपको बहुत बड़ा मतलब ऑब्स्टेकल बन गया था वो ऑब्जेक्टिव रियलिटी को देखने में। এই কথাটা বলেছে। আমি তুমি চেনো সেই বিজেপি নেতাকে, শীর্ষ নেতা, পশ্চিমবঙ্গেরই দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তাদেরই একজন। আমি স্বীকার করছি অনেক সময় ব্যক্তিগত ভালোবাসা। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হারার পর আপনার কি কথোপকথন হলো কি কিছু? না, আমার সঙ্গে কোনো কথোপকথন হয়নি। আহ, আমি এসএমএস করেছিলাম, কোনো রিপ্লাই পাইনি। লাস্ট এসএমএসটা কি ছিল আপনার? আমি ওনাকে জানিয়েছিলাম যে এই যে ঘটনা যেটা হয়েছে, মানে যেটাকে বলা হিন্দিতে বলা হয় দুঃখাত, অর্থাৎ দুঃখজনক এটা, এবং মানে এই যে মমতা হারলো দুঃখজনক। দুঃখজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যে পতন আমরা জয়ন্ত ঘোষালকে দেখি, আপনি যেটা হয়তো আমার উপর ক্ষিপ্ত হচ্ছেন আমি জানি না, কিন্তু আমরা যেটা দেখি আপনি লিখবেন না কেন, মানে এই সিদ্ধান্ত কেন নিচ্ছে সবাই, এইটাই আমি জানতে চাইছি এখন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ চটিচাটা কত কিছু শুনেছি তো, আমার মনে হয় কোথাও একটা থামা উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায় হারের পরে কেন ছাড়? না না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি খুব কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। আমি কিন্তু মমতা আমাকে মিডিয়া অ্যাডভাইজার করেছিল, নোটিফিকেশন ইস্যু হয়েছিল, আমি কিন্তু করিনি। কেননা করিনি এই জন্য যে আমি বাংলাদেশের কাগজে লিখতাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল যে তুমি লিখতে পারো, আপনি লিখতে পারেন। সেখানে আমি নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলাম। তাতে আমাকে তৃণমূল বাহিনী যেভাবে তখন বলেছিল যে মোদির চামচে, আর এখানে অ্যাডভাইজার হয়েছে। এই যে শান্তনু গ্রেপ্তার হয়েছে, শান্তনুকে আমি কালীঘাটের বাড়িতে কালী পুজোর দিন দেখতাম। আমি ভাবতেই পাচ্ছি না যে তার এত অগাধ সমস্ত ব্যাপার। এই যে মাটির তলায় টাকা, এখন কথাটা হচ্ছে যে আমার ভাট বোনের টাকা, এখন কথাটা হচ্ছে যে এটা বেপরোয়া হয়ে যাওয়া নয়। এবং আমি যদি বলি আমি জানতাম না, আমি আমার ক্লাসের, হ্যাঁ আমি হেডমাস্টার কি আমি স্কুল টিচার, আমার ছাত্ররা কে কি করছে আমি জানি না, হ্যাঁ সেটা কি আমার, মানে এটা তো হতে পারে না। করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় গলি গলিতে যাচ্ছিলেন কেন, হাউসিং গুলোতে যেতে শুরু করলো একটা চিফ মিনিস্টার। তখন কাউন্সিলর এসে বলছে আপনি যাবেন না, আপনি একটা চিফ মিনিস্টার, ওটা আমরা সামলে দিচ্ছি, আমরা যাচ্ছি, আপনি একটা সেন্ট্রাল র্যালি করুন। কেন না, ওই কাউন্সিলর গুলো জানে যে ও যদি যায় না, কাউন্সিলররা তখনই মার খেত, এত টাকা তুলেছে, এত অন্যায় করেছে, এবং মমতার সামনেই সেটা হয়ে যেত। তাতে মমতাও বিক্ষোভের মুখে পড়তো ভোটের মুখে। তো শুভেন্দু কিন্তু কোনো কটুতা আমি দেখতে পেলাম না। তো কেমন মুখ্যমন্ত্রী হবে আমাদের রাজ্যের? আমি মনে করি 10-11। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হার স্বীকার করার পর তিনি নিজেও হার স্বীকার করলেন না এখনো পর্যন্ত। অনেক সাংবাদিক আপনারা দেখেছেন সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? অনেকে অনেক প্রশ্ন তুলেছেন, আমরা সেগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু আমার সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল, তিনিও আর সাংবাদিকতা করবেন না। কেন এই কথা বলছেন? আপনারা অনেক বিশ্লেষণ তার আমাদের চ্যানেলে দেখেছেন এর আগেও, কিন্তু তিনি এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছেন আমরা একটু চমকে গিয়েছিলাম। তাই তাকে আজকে এনেছি। স্যার কেন ছেড়ে দেবেন? দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুধু নয়, আমি অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী, সকলের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছি। একটা হাওড়ার এদো গলি থেকে গেছিলাম সাংবাদিকতা করতে, সেখান থেকে আমি দিল্লিতে 40 বছরের অধিক সময় কাজ করেছি। এবং সেই সময় আমি যে সময় সাংবাদিকতাটা করেছি তখন সোর্স ড্রিভেন জার্নালিজম ছিল, এখনো যে নেই একবারে তা নয়। কিন্তু আমরা আডবাণীর ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিজেপি হইনি। আডবাণী কখনো বলেনি বিজেপি হতে। বিজেপির শীর্ষ নেতারা সকলে আমায় চেনেন, আমি তাদের সাথে এখনো সম্পর্ক, এবং পশ্চিমবঙ্গের নেতারাও জানেন আমি কিন্তু বিজেপি বিরোধী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হইনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে লালকৃষ্ণ আডবাণীর সাথে যখন প্রথম সম্পর্ক হয়েছিল, এনডিএতে গেছিল, আডবাণী প্রথম আমাকে বলেছিল যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনো, আমার সাথে আলাপ করিয়ে দিতে পারো, আমার কাছে নিয়ে আসতে পারো। তখন বরুণ সেনগুপ্তকে আমি জিজ্ঞাসা করলাম
বরুণবাবু বললেন যে তুমি নিশ্চয়ই সাংবাদিকদের এই ধরনের কাজ করতে হয়, কিন্তু ডোন্ট বি এ গো গেটার। একদম এরকম ভাবে যাকে বলে দালালি করা, সেই দালালিটা, সেটা উনি বলেননি, আমি আজকে বলছি, সেই দালালিটা কিন্তু করিনি। আমি আডবাণীকে বললাম যে আপনি যোগাযোগ করে নিন, আমি ওনাকে জানিয়ে দিচ্ছি। এবং তারপরে কখনো উমা ভারতী, কখনো বসুন্ধরা তার সাথে যোগাযোগ করেছিল। তো আমি, মমতা এবং আডবাণী দুজনের সাথেই ভালো সম্পর্ক ছিল, এনডিএ তে ছিলাম, কত খবর করেছি। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবাই জানে, ওনার সাথেও আমি বিদেশে গেছি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাইনি, পেছনে আমি অন্তত হাঁটিনি কখনো। কিন্তু বুদ্ধবাবুর সাথে সিঙ্গাপুরে গেছি, ইন্দোনেশিয়া গেছি, সালিমকে, যে সালিমকে মমতা প্রজেক্টই করতে দিল না, সেই সালিম এবং সেই গোষ্ঠীর সাথে যখন টাটা আহ, চলে গেল, তখন নরেন্দ্র মোদীকে দিয়ে আমি মমতাকে খোলা চিঠি লিখিয়েছিলাম, যে যখন ন্যানো চলে গেল, আনন্দবাজার 8 কলম লিড হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীর খোলা চিঠি। এবং আমাকে অভিবাবু বললেন যে তুমি নরেন্দ্র মোদীর ওই সইটা একটু নিয়ে এসো। নরেন্দ্র মোদী বললেন যে এটা তো অরিজিনাল চিঠি না, এটা তো একটা মানে মানে ফরম্যাট, আসলে আমার বক্তব্য। আমি বললাম, হ্যাঁ কন্টেন্ট যাবি নরেন্দ্র মোদী। তো এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমি, আমাকে এবারে ভোটের সময় আমার ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আমি বলেছিলাম যে ভোটে অ্যান্টি ইনকামবেন্সি প্রবল, কিন্তু এই আপনি আপনি আমি স্যার মোদিকে নিয়েও বলেছেন, কিন্তু সবাই মানে আমাদের চ্যানেলেও আপনি বলেছেন, শুভেন্দু অধিকারীরও প্রশংসা করেছেন, নিশ্চয়ই, কিন্তু একটা এবং জিনিস। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, চটিচাটা কত কিছু শুনেছি তো। এখন আমার 65 বছর বয়স, এমনিতেই থামতে জানতে হয়। আমার আর আমি মানে অত প্রতিভাবান নই সুমনদার মতো বা আরো অনেকের মতো। আমার মনে হয় কোথাও একটা থামা উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায় হারের এখন পরই কেন যদি, ছাড় না না, এখন যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছি, তো সমালোচনা করতেই হবে, কেন করছি আমি সেটাও বলে দেবো এক্ষুনি, কোনো ব্যক্তিগত সমালোচনা নয়। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি খুব কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে। শুধু টাকা পয়সা দিলেই কিন্তু কৃতজ্ঞতা হয় না। মানে আমার শালা ক্যান্সারে মারা গেল, ও যেভাবে তার জন্য নজর রাখা, খবর নেওয়া, এবং 84 সালে সেই যে বললাম যে যখন আর কি আমি বর্তমান কাগজে ঢুকেছি, সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, সেই দিন থেকে যে সম্পর্ক, থ্যাঙ্কস টু বরুণ সেনগুপ্ত অলসো, কিন্তু সেই সম্পর্কটা তো থেকে গেছিল সেই তাহলে কি ব্যক্তিগত এখন মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে হবে বলে আপনি সাংবাদিকতা ছেড়ে দিতে না চাইছেন? না, আমি তো সমালোচনা করছি, কিন্তু সমালোচনাটা করা করে বিজেপি, সব বিজেপি এইটা যদি, যেরকম আমি তো রাজনীতি করছি না, আমি তো কাউন্সিলর হয়ে কলকাতা পৌরসভার নির্বাচনে লড়ছি না, এবং টিকিট পাওয়ার জন্য বিজেপির রাজ্যসভাতেও যাচ্ছি না। কিন্তু আমি যখন মমতা সম্পর্কে ক্রিটিক্যাল হচ্ছি, সেটা যেন মনে না হয় যে আমি বিজেপির সাংবাদিকতার, যে এখন তো শিবিরে ভাগ হয়ে গেছে, আমাকে মানে আমাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে অন্তত ক্যাম্পেইন করার কোনো জায়গা নেই। কিন্তু আমি ছাড়তে চাই, যাতে এটা না মনে হয় যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সমালোচনাটা, তৃণমূলেরও সমালোচনা করছি, সেটা কিন্তু সাংবাদিক হিসেবে করছি। ব্যক্তিগত সম্পর্ক আমার যা কৃতজ্ঞতার রেখে এতদিন যে করিনি, তার জন্য আমি অনুতপ্ত। আমার সাংবাদিকতা আরো আগে বলা উচিত আরো আগে বলা উচিত ছিল। এবং স্যার, আপনি কখন রিয়েলাইজ করলেন? না না না, আমি অনেক কিছু, এখনো আমি তো বই লিখবো, একটা একটা বই লিখবো এবং সেখানে সব কথা লিখবো। বইটা না না না, বইটা বেসিক্যালি হচ্ছে, কোন প্রকাশকের নাম বলবো না, ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই প্রকাশিত হতে চলেছে, তাড়াহুড়ো করবো না। বইটা বেসিক্যালি হচ্ছে, আমি 2021-এর পর লিখেছিলাম যে হোয়াই বিজেপি লস দ্য প্লট অ্যান্ড হোয়াই মমতা মানে গট ইট। তখন ধাঙ্কারের সাথে আমি ব্রেকফাস্ট করতে গেছিলাম উপরাষ্ট্রপতি হওয়ার পরে। উনি আমায় বলেছিলেন যে 2021 হয়নি, কিন্তু 2026-এ তোমাকে বোধহয় আরেকটা বই লিখতে হবে। আমি অবাক হয়ে যাচ্ছি, উনি বেশি কথা বলতেন। এবারের বিজেপির যে মাস্টার স্ট্র্যাটেজি, 2021 আর 2026 এক নয়। গভর্নরও আলাদা, কথাই তো বললো না, গভর্নরকে কেউ বলতে পারবে না গ্যারুলাস গভর্নর, কথা বলে, অথবা তার সম্পর্কে কোনো লামপট্টের অভিযোগও কেউ করতে পারে না, কোনো প্রশ্ন উঠছে না। অথচ তিনি কিন্তু সক্রিয় ছিলেন না তা নয়, কেননা তার কাজ যেটা সেটাই তিনি করেছেন। আর বেলুর মঠে যাচ্ছেন, অমুকে যাচ্ছেন, ভিজুয়াল হচ্ছে, ওনার উপস্থিতিটাই ইটসেলফ একটা শক্তি দিয়েছিল। কেন মমতার পতন হলো আপনি নিজে কি মনে করছেন? প্রথম কথা হচ্ছে, এইটা না প্রথম দুটো টার্মে পর মমতা বন্দ্যোপাধ্যায়, একটা তো হচ্ছে রাজা কর্ণেন পশ্যতে। আমি দিল্লিতে থাকতাম, 40 বছর দিল্লিতে ছিলাম। আমি, আমার শালার যখন ক্যান্সার হলো, আমি এখানে এলাম, এখানে কাজ করলাম। আমি কিন্তু, মমতা আমাকে মিডিয়া অ্যাডভাইজার করেছিল, নোটিফিকেশন ইস্যু হয়েছিল,
আমি কিন্তু করিনি। কেননা করিনি এই জন্য যে আমি বাংলাদেশের কাগজে লিখতাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল যে তুমি লিখতে পারো, আপনি লিখতে পারেন। সেখানে আমি নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলাম। তাতে আমাকে তৃণমূল বাহিনী যেভাবে তখন বলেছিল যে মোদির চামচে আর এখানে অ্যাডভাইজার হয়েছে, তখন আমি বললাম মমতাকে যে এটা তো আমার বিরুদ্ধে ওরা ক্যাম্পেইন করছে। বলছে ওটা আপনাদের মানে পেশাগত ব্যাপার, আমি তো কিছু লিখতে বারণ করিনি। কথাটা হচ্ছে যে আমি প্রাইম মিনিস্টারের প্রশংসা করছি বাংলাদেশ নীতি নিয়ে, যে হি ইজ কনসিস্টেন্টলি মেনটেনিং দ্য ইন্দো বাংলাদেশ রিলেশন। আজও বলছি শুভেন্দু অধিকারীর মানে অনুপ্রবেশ এবং সমস্ত কিছু মন্তব্যের পরেও দীনেশ ত্রিবেদীকে কেন পাঠানো হচ্ছে, তার কারণ ভারত বাংলাদেশ সম্পর্কটা না আজও খুব জরুরি এবং সেটা নরেন্দ্র মোদী কিন্তু। তো আমি সেখানে না বলেছিলাম যে রাজনৈতিক দলের প্রিজমে দেখাটা ঠিক নয়, এটা তৃণমূল বিজেপির ব্যাপার নয়, এটা দেশের ব্যাপার, জাতীয়তাবাদের ব্যাপার এবং বিদেশ নীতির ব্যাপার। তখন আমি ওটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম এবং আমি বোধহয় 2 মাসও থাকিনি, কোনোদিন কোনো অফিস ঘরে বসিনি। তো এখন কথাটা হচ্ছে যে আমি দেখলাম যে এখনো কিন্তু আমি প্রফেশনাল আইডেন্টিটিটা রেখে যে কাজ করব। কেন মমতা হেরে গেল, রাজা কর্ণেন্য পশ্যতি, এই যে এতগুলো মানুষ অভিযোগ করছে, তো প্রত্যেককে আমরা কি বলছি যে এখন কেন করছেন, আমরা বলছি যে এগুলো সমস্ত মানে ধান্দায় করছে, বিজেপিতে যাওয়ার জন্য করছে। আমি ঠিক সেই কারণেই বলছি না যে আমি এটাতে থাকতেই চাইছি না, সাংবাদিকতা থেকে দূরে চলে যেতে চাইছি। তার কারণ অন্তত আমি বিজেপি নেতাদেরও যারা আমার বন্ধু পরিচিত তাদের সবাইকে বলেছি যে আই এম নট অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট। আমি কিন্তু একটা মানে অ্যাক্রিডিটেশন কমিটিরও মেম্বার হতে চাই না। এখন তো মানে দুটো জার্সি। এখন যারা যারা তখন যে যা পদ পেয়েছে, মানে বিট করেসপন্ডেন্টটা বদলে গেছে। যারা তৃণমূলের বিটের ক্ষমতাসীন নবান্ন করেসপন্ডেন্ট এখন বিজেপি করেসপন্ডেন্ট, এটা দিল্লিতেও হয়। মানে যে ক্ষমতায় আসে তারা তখন পদ্মশ্রী পায়, তখন সমস্ত এই জিনিসটা না আমার ঘেন্না ধরে গেছে। এখন যেটা হচ্ছে যে আমি বেনিফিশিয়ারি নই মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও আমি আমার বাড়ির সামনে কখনো গাড়ির লাইন বসেনি যে ট্রান্সফার এবং পোস্টিং করানোর জন্য। আমার বাড়ির সামনে কখনো মানে ওই যাকে বলা হয় আহ, বহু লোক এসে এটা করে দিন ওটা করে দিন, কেননা তারা জানতো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ততটা ঠিক ঘনিষ্ঠ নই যে আমি এসব কাজকর্ম আমি চিনিই না। এই যে শান্তনু গ্রেপ্তার হয়েছে, শান্তনুকে আমি কালীঘাটের বাড়িতে কালী পুজোর দিন দেখতাম, আমি ভাবতেই পাচ্ছি না যে তার এত অগাধ সমস্ত ব্যাপার। এই যে মাটির তলায় টাকা, এখন কথাটা হচ্ছে যে আমার ভাট বোনের টাকা, এখন কথাটা হচ্ছে যে এটা বেপরোয়া হয়ে যাওয়া নয়। এবং আমি যদি বলি আমি জানতাম না, আমি আমার ক্লাসের, হ্যাঁ আমি হেডমাস্টার কি আমি স্কুল টিচার, আমার ছাত্ররা কে কি করছে আমি জানি না, হ্যাঁ সেটা কি আমার মানে এটা তো হতে পারে না। নন্দীগ্রামে গুলি চললো, বুদ্ধবাবু বলেছিলেন আমি জানতাম না, আমাকে বলেছিলেন, আমি স্টোরি করেছিলাম ওটা হোম সেক্রেটারি করে, তার জন্য প্রসাদ বাবু আমার উপর এখনো বোধহয় দুঃখিত, কেননা বুদ্ধবাবু বলেছিলেন সেটা এবং বুদ্ধবাবু বলেছিলেন আমি জানতাম না। কিন্তু জানতাম না মানে হোম সেক্রেটারি গুলি চালানোর অর্ডার দিচ্ছে নন্দীগ্রামে আর চিফ মিনিস্টার জানে না। এখন আমি রেট্রোস্পেক্টে এটাও ভাবি যে আমরা অনেক সময় সোর্স ড্রিভেন হয়ে যাই, রিপোর্টাররা না, মানে আমি এখন জানতে পাচ্ছি যে মমতার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি ওয়ার রুমে যখন কাজ চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে খুব গলি গলিতে কলকাতা প্রচার করতে চাইছিল, আর কাউন্সিলররা সবাই আটকাচ্ছে, বলছে আপনি যাবেন না। ভবানীপুরের ক্ষেত্রে বলছেন? ভবানীপুর নয়, শুধু ভবানীপুর তো আছেই, ভবানীপুরের ছাড়াও কলকাতাটা যে এই যে খারাপ ফল হলো, সেই দেয়াল লিখনটা অনেক আগে কিন্তু অনেকে বুঝতে পেরেছিল, তারা মমতাকে জানানোর চেষ্টা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় গলি গলিতে যাচ্ছিলেন কেন, হাউসিং গুলোতে যেতে শুরু করলো একটা চিফ মিনিস্টার, তখন কাউন্সিলর এসে বলছে আপনি যাবেন না, আপনি একটা চিফ মিনিস্টার, ওটা আমরা সামলে দিচ্ছি, আমরা যাচ্ছি, আপনি একটা সেন্ট্রাল র্যালি করুন। কেন না ওই কাউন্সিলর গুলো জানে যে ও যদি যায় না, কাউন্সিলররা তখনই মার খেত, এত টাকা তুলেছে, এত অন্যায় করেছে, এবং মমতার সামনেই সেটা হয়ে যেত, তাতে মমতাও বিক্ষোভের মুখে পড়তো ভোটের মুখে। এখন সেই জিনিসটা মমতাকে জানানো যে একদম হয়নি তা নয়, ঠাড়ে ঠোড়ে অনেকে সাহস পেত না, সাহস পেত না। আমি তো রাজনীতিতে থাকতামই না, ব্যক্তিগত সম্পর্কটাই রক্ষা করেছি। কখনো এমনকি মানে ভাইফোঁটার দিনে আমি গেছি, আমাকে ভাইফোঁটা দিয়েছে, ব্যক্তিগত সম্পর্ক, সেটা আমি তার জন্য কৃতজ্ঞতা সবসময় জানাবো, এবং এটার সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু ভাইফোঁটাতে শোভন আসবে না বৈশাখী আসবে, বৈশাখীকে না নিয়ে শোভন আসবে কি আসবে না, এসব দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাকে কোনোদিন পালন করতে হয়নি। আরেকটা জিনিস, আপনি মমতা বলেন,
এর মানে মমতা বলেন, মানে আপনার সাথে তো সেরকমই সম্পর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। না, মমতা বলি না, আমার থেকে তো বয়সে বড়, মমতা দি বলি। আমি দিদি কথাটা কখনো বলিনি, মমতা দি বলেছি। এবং মমতা দি আহ, অনেক সময় দিদিও বলি, কিন্তু ও আমাকে কিন্তু জয়ন্ত দা বলে। বয়সে ছোট বড়টা বড় কথা নয়। এটা এই যে মমতা, আপনি বলেন। হ্যাঁ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে পতনটা কি আপনি দীর্ঘ সাংবাদিকতার জীবনে আপনি তো অনেক আমি অনেক দেখেছি। আমার কাছে কিন্তু এটা খুব অস্বাভাবিক নয়। যেটা আমি ভেবেছিলাম, যেভাবে আমি মমতা ভেবেছিলাম বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতার এবারে দম্ভে পৌঁছে গিয়েছিল, তো পতন অবসম্ভাবী ছিল। না না না, ল অফ নেচার। আমি বুদ্ধ বাবুকে বলেছিলাম যে নন্দীগ্রামে গুলি চলেছে, আপনি না আর এবারে আপনার জানেন না কিভাবে তৃণমূলের জনপ্রিয়তা বাড়ছে। আমার এখনো মনে আছে পাঞ্জাবির এই হাতাটা এরকম ভাবে গুটিয়ে নিয়ে ওনার একটা অভ্যেস ছিল। উনি আমাকে বললেন যে আই ডোন্ট থিঙ্ক সো। তার কারণটা হচ্ছে মানুষ এত বোকা নয়, তারা জানে তৃণমূল কি। তো এই যে ওভার কনফিডেন্সটা হয়ে যায় না, যে আমি টাকা দিচ্ছি, মানে টাকা মানে পপুলিজম, মানুষের জন্য এত উপকার করছি, মেয়েদের জন্য এত। মুসলিম ভোট ভেঙে যাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল? এটা কখনো হতে পারে? আমি ভাবিনি। এবং মুসলিমরা ক্ষুব্ধ হয়েছিল কিন্তু। রেড রোডে একবার ইমামরাও ছিল, বেশ কয়েক বছর আগে। ক্ষোভ প্রকাশ করেছিল মুসলিমরা। এবং সাচ্চার কমিটি শুধু নয়, আর একটা কি সুমিত কি কমিটি মানে একটা তৈরি হয়েছিল, তারাও একটা রিপোর্ট দিয়েছিল যে মুসলিমদের, সিদ্ধার্থ শঙ্কর রায় বরং অনেক মুসলিমদের কনস্টেবল নিয়োগ করেছিল। মুখ্যমন্ত্রী তো এই সম্প্রদায়কে নিয়েই বলেছিলেন এক অংশকে যদি খেপিয়ে দিই এটা। এইটাতে মুসলিমরা কিন্তু আরো চটেছে, যেটা এখন অনেকে বলছে না, বোধহয় সুখেন্দুদা বলেছে, তারপর আরো অনেকে বলছে। এখন কথাটা হচ্ছে যে এখনো এখনো সিপিএম হেরে যাওয়ার পর, শুধু নয় তার আগে থাকতে সালকিয়া প্লেনাম 78-এ হয়েছে, 77-এ ক্ষমতায় এসছে। সেখানে কি বলেছে? যে আমাদের আমাদের পার্টিতে লুম্পেনাইজেশন হচ্ছে, কোয়ালিটি হচ্ছে না, কোয়ান্টিটি বাড়ছে। আমি নিজে সিপিএম এর সময় লিখেছিলাম যে শ্রীবৃদ্ধি যেটা হচ্ছে সিপিএম এর, এটাকে বলা যেতে পারে এক ধরনের অ্যানিমিক গ্রোথ। অ্যানিমিয়াতে ফুলে যায় না লোকে, মনে হয় যে খুব স্বাস্থ্য বেড়ে গেল, আসলে রক্তহীনতায়, হিমোগ্লোবিনের অভাবে। এটা সিপিএম সম্পর্কে বলেছিলাম। কোয়ান্টিটি বাড়লেই কোয়ালিটিটা তো নষ্ট হতে পারে। এই লুম্পেন এলিমেন্টটা সিপিএম থেকে তো এসছে তৃণমূলে। এই লুম্পেনাইজেশন, আমি হাওড়ায় থাকি, হাওড়ার যে কি ভয়াবহ অবস্থা। বলেছেন আমাদেরকে যে একজন খুন হয়ে গেল, এরা দেখলো না। আপনি এর আগে চ্যানেলে যদি কেউ ইন্টারভিউ লক্ষ্য করে পেয়ে যাবেন। হ্যাঁ পাবে। মানে টোটো লোহার হয়, রেজিস্ট্রেশন নেই। 2000 টাকা কাউকে একটা ঘুষ দিয়ে একটা ছোট কাগজ নিয়ে সে এসেছে। ঘটনাচক্রে মুসলমান, ঘটনাচক্রে হাওড়ায় আমি যে পাড়ায় থাকি, কাজীপাড়া, এগুলো সব মুসলিম অধ্যুষিত, নবান্নটার কাছাকাছি কাজীপাড়া। লোহার টোটো, মার্সিডিজকে ধাক্কা মারলেও মার্সিডিজ আহত হবে, ওর কিছু হবে না। সেই ছেলেটি মাশরুম কাট চুল এবং এরকম একটা কালো গেঞ্জি, গলায় চেন, সে জোরে ধাক্কা মারলো একটা নার্সকে। নার্স পিজিতে ডিউটি করতে আসছিল, সে মারা যায়। এবং তাকে অ্যারেস্ট করা হয়নি 3 দিন ধরে। এখন কোথাও একটা আমার এখন মনে হচ্ছে যে মুসলিম সমাজ না, আমি মুসলমান বিরোধী নই, কিন্তু আমরা যেরকম অনেক সময় এসসি এসটি কে বলতাম না সোনার চাঁদ সোনার টুকরো, ঠাট্টা করে বলতাম। এই যে ওভার প্যাম্পার্ড, মানে তুমি মুসলমান যুবক, তুমি হেলমেট ছাড়া রোজার সময় সারা রাতে তুমি মা ফ্লাইওভারে যা ইচ্ছে তাই করতে পারো। এই যে একটা বেপরোয়া স্বাধীনতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পার্সোনালি বলেনি যে এটা দাও। ইমামদের ভাতা দিয়েছি, আমি বহু ইমামের সাথে কথা বলেছিলাম, তারা রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন ওই টাকাটা দেওয়াতে। কারণ অ্যামাউন্টটা তাদের জন্য, এখানকার বড় লোক শহুরে ইমামদের কাছে ওটা নস্যি। বরং কিছু গ্রামীণ ইমামরা হয়তো উপকৃত হয়েছিল। কথাটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কোনো আত্মমন্থন, আত্মবীক্ষণ এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। এ তো গেল আগের পার্ট, কিন্তু এখন এখনো নেই, না, হচ্ছে না। হ্যাঁ, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হারার পর আপনার কি কথোপকথন হলো কি কিছু? না, আমার সঙ্গে কোনো কথোপকথন হয়নি। আহ, আমি এসএমএস করেছিলাম, কোনো রিপ্লাই পাইনি। লাস্ট এসএমএসটা কি ছিল আপনার? আমি ওনাকে জানিয়েছিলাম যে এই যে ঘটনা যেটা হয়েছে, মানে যেটাকে বলা, হিন্দিতে বলা হয় দুঃখাত, অর্থাৎ দুঃখজনক এটা। এবং মানে এই যে মমতা হারলো দুঃখজনক, দুঃখজনক। তাতে কিছু রিপ্লাই? না, কোনো রিপ্লাই করেনি আমার সঙ্গে। আমি হয়তো মানে আমি সেই ঘনিষ্ঠ বৃত্তে ছিলাম না। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, ঘনিষ্ঠতা কাকে বলে? মানে আমি তোমাকে মনে করছি যে আমি তোমার ঘনিষ্ঠ।
করুন, আমরা চাই আপনি সাংবাদিকতায় থাকুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হার হয়েছে সেটাও যেমন সমালোচনা করবেন, শুভেন্দু অধিকারীরও প্রশংসা করুন। তুমি তোমার সম্পর্কে লোকে বলে তুমি বিজেপির রিপোর্টার। আমি কিন্তু কখনো তোমাকে ইন্টারভিউ দেবো না, এই কথা করিনি কিন্তু। এবং আমি মমতার আমি তো ব্যান্ড, তাও আপনি আমার আমার অনেক সাক্ষাৎকার দিয়েছেন। আমি তো ব্যান্ড তৃণমূলের চোখে। ব্যান্ড কিনা জানি না, দেখো আমি তৃণমূলের মুখপাত্র। আপনি তো ব্যান্ড। না, তুমি আমাকে কি মনে করো, কি আমি চটিচাটা রিপোর্টার? তুমি কি মনে করো আমি অনেক টাকা পেয়েছি মমতার কাছ থেকে? আমি যে পডকাস্ট গুলো করেছি তার জন্য পার পডকাস্ট কত টাকা পেয়েছি তুমি এগুলো আহ, আমাকে বলবে? আমি একটা নয়া পয়সাও কিন্তু পডকাস্ট করে, কিন্তু হ্যাঁ, জার্নালিস্টরা ভুল করে। অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসছে সে কথাটা সব গোটা ইন্ডিয়ান মিডিয়া বলেছিল। তারপরে মনমোহন সিং এসেছিল, আমরা ব্যাংককে গেলাম মনমোহন সিং এর সাথে, ইন্ডিয়ান মিডিয়াকে ধুয়ে দিচ্ছিল বিদেশি সাংবাদিকরা যে তোমরা ভুল পথে আমাদেরকে পরিচালিত করেছো। এখন কথাটা হচ্ছে যে কোন সাংবাদিকরা কেন রিজাইন করেছে। আমি তো রিজাইন করছি না কোনো গোষ্ঠীতে থেকে, আমি তো রিজাইন করছি না। ডে টু ডে সাংবাদিকতা থেকে সরে যাবেন। মানে আমি আমি ইরান নিয়ে লিখতে পারি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে প্রবন্ধ লিখতে পারি। আমি আমি ডে টু ডে, তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কি শুভেন্দু অধিকারী বলেন, আমি নবান্নেও কোনো পাস চাইতে যাচ্ছি না। আমি নবান্নেও কিন্তু কোনো এমনকি আমি ওথ টেকিং সেরিমনিতেও তো যেতে পারতাম। ওয়েস্ট বেঙ্গলে আপনি একটু লিখবেন না কেন? মানে এই যে সরকার, বর্তমান সরকারের আজকে আপনার জার্নালিজমটা যে জায়গায় চলে গেছে না, যেমন তুমি যে প্রশ্নগুলো করছো এগুলো থেকে তুমি কি দেখাবে, কিভাবে হ্যাশট্যাগ হবে, আমি রাজি হলাম। এখন আমার মনে হচ্ছে না হলেই ভালো হতো, কেননা তুমি যে প্রশ্নটাই করছো না, যেরকম তোমাকে যে তুমি বলছো না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে বলে কি জয়ন্ত ঘোষাল সাংবাদিকতা ছেড়ে দিচ্ছে, এটা এটা তুমি হ্যাশট্যাগ করো, দেখো কিরকম রিপ্লাই হয় আর আমি কত গালাগাল খাবো। এরকম এরকম টাইটেল করতে চাইছি না আমি, কিন্তু না, আমি আমি এরকম টাইটেল রাখবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের না, বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু আপনি আপনি শুধু নয়, বলছি কেন ছেড়ে দেওয়ার কারণ। শুভেন্দু অধিকারীকে আমি প্রশ্ন করলাম এনডিটিভি চ্যানেলে, সে আমার উত্তর দিল, সে তোমাকে গালাগাল দেয়নি। তার দিক থেকে আমি তো কৃতজ্ঞ। যখন যারা যারা না, ফ্রাস্ট্রেশন না, যারা ভয় পাচ্ছে, ভাবছে যে জয়ন্ত ঘোষাল মানে আমি এই জন্যই সাংবাদিকতা ছাড়তে চাইছি যে আমি কোনো সাংবাদিকদের প্রতিযোগিতা নেই। আমি নবান্নে গিয়ে শুভেন্দুর কাছ থেকে কোনো অ্যাপ্লিকেন্ট বা অ্যাসপিরেন্ট হতে চাইছি না। আমি কোনো মমতা ব্যানার্জির সঙ্গেও আপনাকে দেখা যায়নি তাহলে? যাইনি, এবং যখন আমি গঙ্গাসাগরে আমাকে যেতে বলেছিল তখন আমি কিন্তু বাসে করে গেছি। না না, ফরেন ট্রিপে একটা ফরেন ট্রিপে গেছিলাম, আনন্দবাজার আমায় পাঠিয়েছিল তখন, সেটা যে রোমে। এবং না, মর্নিং ওয়াক করিনি। বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যে পতন, আমরা জয়ন্ত ঘোষালকে দেখি, আপনি যেটা হয়তো আমার উপর ক্ষিপ্ত হচ্ছেন আমি জানি না, কিন্তু আমরা যেটা দেখি আপনি লিখবেন না কেন, মানে এই সিদ্ধান্ত কেন নিচ্ছে সবাই, এইটাই আমি জানতে চাইছি এখনো। সবাই কে লিখবে না ঠিক করেছে আমি তো জানি না। সব তো রিজাইন করে চলে গেছে সব। কে 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 যাদেরকে আমরা টিভি ক্যামেরায় দেখতাম এতদিন ধরে। আমি 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 তো কোনো টিভি ক্যামেরার হেড ছিলাম না। আমি তো কোনো চ্যানেলের কোনো গোষ্ঠীর হেড নই। আমার 65 বছর বয়স, এমনিতেই তো চলে যাওয়ার কথা। থামতে তো জানতে হয়। যারা থামতে জানে না তারা জানে না, যারা পার্সোনাল ব্লগ করছে তারা তো পার্সোনাল করছে। কোনো টিভি চ্যানেলে বা কোনো প্রতিষ্ঠিত সংস্থা থেকে ছেড়ে দেওয়া। আমি তো এনডিটিভিতে কনসাল্টিং এডিটর, মানে কনসালটেন্ট। তো থাকা আর না থাকা, আপনার আর্টিকেল কি আর আমরা পাবো না? আর্টিকেল কোথায় তুমি আর দেখো, আমার আনন্দবাজার আমার আর্টিকেল ছাপে না। কেন ছাপে না? কারণ আমি 2019 থেকে চলে আসার পর থেকে আজ পর্যন্ত বলেনি, আমিও লিখিনি। বর্তমান কাগজ কোনোদিনই ছাপিনি, বর্তমান ছাড়ার পরে প্রতিদিন কাগজে বেরোতো, প্রতিদিন কাগজে, এখন আমার লেখা ছাপা হয় না। আমি প্রতিদিনে পাঠাতে পারি, ছাপলে ওরা দেখবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি আর চাইছি না করব। কবে থেকে ছাড়বো, কিভাবে ছাড়বো সেটা আমি প্ল্যান করব। অন্য কোনো কাজ করতে পারি, বই লেখার কাজ করতে পারি, কিন্তু সাংবাদিকতা তোমার সাথে কথা বলার পরে এখন আমি ভাবছি ছাড়বো কিনা। তার কারণ যদি এটা ইন্টারপ্রিটেশন হয় যে মমতা হেরে গেছে বলে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো, তাহলে আমি আরো বেশি করে সাংবাদিকতা করবো এখন মনে হচ্ছে।
আপনি যে বইটা লিখবেন একটু আমাদেরকে বলছেন। ভয়ঙ্কর ভাবে করবো তোমাকে ইন্টারভিউ না দিয়ে। আপনি যেটা বই লিখবেন বলছিলেন, লিখবো না, এরপর লিখছি, মানে ম্যানুস্ক্রিপ্ট চলছে। হ্যাঁ, লিখবো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হলো? সেটা তো আমি লিখবো, সেগুলো সমস্ত জানাবো। ওটা একদিনে তো রোম সাম্রাজ্যের পতন একদিনে হয় না। দুর্নীতি, আমি বলছি দুর্নীতিটা কি একটা মেন ইস্যু? একটা ইস্যুতে হয় না। আমি যেটা পডকাস্টেও বারবার বলতাম যে ভোটের, এনডিটিভিতেও বলেছি, আমার এনডিটিভিতে আমি ইংরাজিতে যে লেখাগুলো লিখছি এখন, তাতে আমি 10 পয়েন্টস ফর দ্য ডিফেক্ট অনেক কিছু লিখে যাচ্ছি। হিন্দিতেও সানমার্গে আমার লেখা বেরোচ্ছে। ইনফ্যাক্ট আজকেই বোধহয় একটা আছে যে তৃণমূল কেন আহ, আহ, অন্তর্মুখী আলোচনাটা করছে না, যেটা সিপিএম করেছে, বিজেপি করেছে। সিপিএম এর মমতা বা অভিষেক যাদেরকে ডাকছে, তাদেরকে বলছে, তারা তাদের কাছ থেকে একবার জানতে চাইছে না যে কেন। এটা যদি বলা হয়, আলোচনার কথা বলছেন। আলোচনার কথা যদি বলা হয় যে রিগিং হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন, তো সেটা তো আমার আপত্তি। যে যদি আপনি বলেন যে রিগিং হয়েছে, হারিয়ে দিয়েছে, বেশ, আমি মানলাম, 100টা হোক, 150টা হোক, তাহলে আপনি এমএলএদেরকে ওত নিতে বললেন কেন? তাহলে আপনি বিধানসভায় গেলেন কেন? কেননা এটা তো একটা রিগড ইলেকশন, আপনি সেটাকে মানছেন না, আপনি পরাজয় স্বীকার করছেন না, আপনি নিজেই ইস্তফা দিলেন না। তার মানে তো নতুন বিধানসভাও তাহলে গঠনটাও আপনার না মানার কথা। আপনি তো সবটা মেনে নিয়েছেন, আপনি লিডার অফ দ্য অপোজিশনও এখন কে হবে সেটা আলোচনা হচ্ছে, তাহলে সবটাই আপনি মেনে নিলেন। তাহলে এটা এটা তো একটা একটা তঞ্চকতা এক ধরনের, একটা দ্বিচারিতা হচ্ছে না এটা? অর্থাৎ আমি বলছি যে তাহলে আপনাকে অ্যান্টি সিস্টেম হতে হবে। কারণ ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সে বলছে যে এটা ভোটটা এটা হয়েছে, এই রেজাল্ট হয়েছে, আমি মানছি না। আমি বলছি ইলেকশন কমিশনের ঘোষিত যে বক্তব্য সেটা মানছি, তার মানে আমি ইলেকশন কমিশনকে মান্যতাটা দিচ্ছি না তাদের বক্তব্যটাকে। তাহলে নির্বাচন, তাহলে না, ঠিক আছে, আপনি গেছেন, গিয়ে মনে হয়েছে, এখন মনে হচ্ছে আপনার, আপনি আদালতে যান এবং আপনি তাহলে বিধানসভায় আসতে পারেন না। তাহলে আপনি আপনি বলছেন সব বিধায়করা অংশগ্রহণ করছে কেন, বা বিরোধী দল? হচ্ছে কেন, বিরোধী দলনেতা হচ্ছে, আলোচনা হচ্ছে, কমিটিগুলোতে তারা তাদেরকে, এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং গুলোতেও যে তৃণমূলের লোকেরা যাচ্ছে, তাদেরকে এক্ষুনি দল থেকে তো তাড়ানো হয়নি এখনো অব্দি। তো সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে আপনি পার্টিসিপেট করছেন, তো পার্লামেন্টারি যে সিস্টেমটা, লেজিসলেটিভ যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে আপনি প্রবেশ করছেন, পরিষদীয় ব্যবস্থায় আপনি অংশগ্রহণ করছেন। অথচ সেই সাংবিধানিক ব্যবস্থা যখন বলছে আপনি হেরে গেছেন, তখন বলছেন যে আমি ইস্তফা দেবো না, আমি হারিনি। তাহলে এই দুটো তো কিন্তু সবিরোধ। তাহলে আপনি ইনস্টিটিউশন মানবেন না, যেরকম ভাবে মাওবাদীরা মানে না, যেভাবে আপনার অনেকেই মানে না, অ্যান্টি সিস্টেম যারা হয়, নকশালরা মানতো না। ভাবে নিরাপত্তা পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় এই? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি তো ফেসবুক পেজে কথা বলছেন এমন না। গিরগিটি বলে আবার একটা কবিতাও লিখেছেন। লিখেছেন, সেটা গিরগিটি কাদেরকে উনি বলতে চাইছেন সেটা আমিও জানি না, কারা গিরগিটি। মানে এই সময় এই কবিতাটার মানে কি মনে হচ্ছে, যারা দলের মধ্যে মুখ খুলছে? যারা রাজনৈতিক মানে ভাবে যারা রয়েছে দলের মধ্যে, অথচ দলের বিরুদ্ধে বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে একটা বার্তা কবিতার মাধ্যমে তিনি হয়তো দিলেন, এটা হতে পারে, সেটা ওনার ব্যাপার, আমি তো জানি না, আমাকে তো উনি বলেন। আমি বলছি যখন সিপিএম আমলে, যখন 2011-র কথা আমি বলছি, 2011-র পর যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন কি বামেরাও এই 28 দিন বা 30 দিন তারাও কি নিরাপত্তা পালন করেছিল, কোনো কিছু সমালোচনা করেনি? যারা কখন, মানে তখন কি বাম আমলেও কি তখন বামেরা চুপ করে গিয়েছিল? বামেরা যখন হেরে গেছে, তখন যেভাবে ওরা আত্মসমালোচনা করেছে নিজেদের, আমি ভাবতেই পারি না। মানে সরোজ মুখার্জি ভোটের আগে যখন মানে এটা হলো, আত্মশুদ্ধি বলে একটা প্রোগ্রাম করেছিল, যে প্রত্যেকটা দলে, শেষ রক্ষা হয়নি, ধূলিসাৎ হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু দলের মধ্যে চার্নিং, এখানে চার্নিং কোথায়? এটা এখন যেটা হচ্ছে সেটা কিন্তু পোস্ট পোল, কিন্তু চার্নিং এটাকে এই যে মমতা ব্যানার্জি দীর্ঘ বৈঠক করছে, কাউন্সিলরদেরকে একবার ডাকছে, বিধায়কদেরকে একবার ডাকছে, সাংসদদেরকে একবার ডাকছে, তাহলে কি এইগুলোও তো, ওখানেও তো নিশ্চয়ই সমালোচনা করতে পারেন? কিন্তু কেউ তো সেখানে সমালোচনার কোনো অবকাশই হয়নি। সমালোচনা করলে তো বিদ্রোহ হয়ে যাবে। সেখানে তো ওনার সামনে তো প্রথম কথা হচ্ছে যে ওনাকে সবাই শ্রদ্ধা করেন, একটা বয়স এবং নেত্রী। উনি যখন বলেছেন এমএলএদেরকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে উঠে দাঁড়াতে, স্ট্যান্ডিং ওভেশন দেওয়ার জন্য, যে পরাজয় হলেও যে পরিশ্রম, যে অধ্যাবসায় অভিষেক করেছে, সুতরাং সবাই উঠে দাঁড়িয়েছে। তো যারা যারা জিতেছে সিনিয়র এমএলএ, তারা মমতার কথা মান্যতা দিয়ে দাঁড়িয়েছে।
কিন্তু তারা হেরে গেলাম কেন, তোমাদের কি মনে হয়? তোমরা বলো। খোলাখুলি আলোচনাতে তো উনি যাননি না, তো যাননি। তো আমি তৃণমূল দলের সদস্য নই, তৃণমূল নিয়ে আমার কোনো রকম কোনো বক্তব্য, আমি সাংবাদিক হিসেবে আজও আজও সাংবাদিক আছি এবং যতদিন থাকবো সাংবাদিকতা করার ইচ্ছে হচ্ছে না আর। তার কারণটা হচ্ছে যে ওই যে বয়স এবং এই যে খাবলে খাবলে কথা, তারপরে হ্যাশট্যাগ, তারপরে সেটাকে হিট, তারপরে চটিচাটা বলে গালাগাল খাওয়ানো করে দিয়ে তার তোমার চ্যানেল শ্রীবৃদ্ধি হবে। তো এই সিস্টেম যেটা এখন জার্নালিজমের, এই আইদার সিস্টেমটা বঙ্গ মানে টিভির আইদার নেই, আপনি একদম আইদার তুমি শুভেন্দুর লোক নয় তুমি মমতার লোক, দুটো লোক একসাথে হওয়া যায় না। এটা কিন্তু আমরা সাংবাদিকতা শিখিনি। এবং আমি তোমায় বলছি, আমি নিজে যখন মানে আজ না, আপনি আজ আদবানিরও লোক আর মমতা শুভেন্দু ব্যানার্জি। আডবাণী তো অনেক পুরনো লোক। এবারে রাহুল কানওয়ালের ইন্টারভিউ, রাহুল কানওয়াল শুভেন্দুর ইন্টারভিউ করবে, আজ তাকে তখন মানে রাহুল কানওয়াল এডিটর, তখন শুভেন্দুকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে রাহুল কানওয়ালকে একটা দেবে। তখন আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি মমতার ওই যে অ্যাডভাইজার হয়েছিলেন সেটা কি আছেন? বললাম যে না না, ওটা তো আমি থাকলে আমি আজ তাকের কনসাল্টিং এডিটর কি করে থাকবো, দুটো তো হওয়া যায় না। আমি সাংবাদিকতাটাই ছাড়তে পারছি না, সাংবাদিকতাতেই আছি, ওইসব আমার দ্বারা হবে না। রাহুল কানওয়াল নিতে চাইছে, ও রাহুল কানওয়ালকে তখন চেনে না, এখন চিনে গেছে। আমাকে বললো যে আজ তাক তো বড় চ্যানেল। আলো হ্যাঁ নিশ্চয়ই, এবং তোমার কাছেই আসবে, শুভেন্দুকে তো অনেকদিন ধরে চিনি এবং তুমিই বলি। তখন ও বললো জয়ন্তদা আপনি বলবেন, আপনার নামটা বলতে আমি নিশ্চয়ই দেবো। এবং আর কিছু নয়, আমি তখন আজ তাকে নতুন জয়েন করেছি, ও ইন্টারভিউটা দেওয়াতে আর কিছু না হোক আমার অন্তত সম্মানটা রক্ষা হয়েছিল। রাহুল কানওয়াল অন্তত ভেবেছে যে দেখো মমতার ঘনিষ্ঠ জয়ন্ত ঘোষাল, কিন্তু শুভেন্দু তো ওকে ওয়াক থ্রু করছে না, ওকে তো গালাগাল দিচ্ছে না, ওকে তো চটিচাটা বলছে না। যারা চটিচাটা বলছে তারা বলছে, কিন্তু তো একটা কথা, আপনি নিশ্চয়ই আমার ইন্টারভিউ দেখেছেন, দীর্ঘদিন বিজেপির সমালোচনা শুভেন্দু অধিকারীর পর্যন্ত সমালোচনা বঙ্গ টিভিতে হয়েছে, কোনোদিন তো শুভেন্দু অধিকারীর ক্ষোভ উগড়ে দেয়নি, আমি আমার ক্ষেত্রেও দেখিনি। শুভেন্দু অধিকারী যথেষ্ট আমাকে সম্মান দিয়েছে। এবারও যখন এনডিটিভির, তখন ও ঘোষণা হয়নি মুখ্যমন্ত্রী, আমি ওকে প্রথম প্রশ্নটা করেছিলাম। তখন আসলে রাহুল কানওয়াল বলছে যে জয়ন্ত ঘোষাল জি হ্যাঁ বুজুর্গ পত্রকার আপকো সওয়াল করেঙ্গে। তো আমি তখন ভয় পাচ্ছি যে শুভেন্দুকে দিয়ে দিচ্ছে, আর ওটা তো ভার্চুয়াল হচ্ছে না, মানে ও তখন ওখানে, আমি দিল্লি স্টুডিওতে, তো কি বলতে কি বলে দেবে, সমস্ত দিল্লির সব বাঘা বাগাল সব লোকেরা, বীর সাংভি থেকে কাঞ্চন গুপ্ত সব বসে আছে। তো আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো মুখ্যমন্ত্রী হচ্ছ, তখন তো ঘোষণা হয়নি, ওর মুখ থেকে আমি ইচ্ছে করে শুনতে চাইছিলাম। ইনফ্যাক্ট স্বপনদারও ইন্টারভিউ করেছিলাম, স্বপনদাকেও বলেছিলাম, স্বপনদা খুব ভালো জবাব দিয়েছিল। ওরা কিন্তু আমাকে আহ, কখনো সেটা করেনি। এবং আমি আরেকটা প্রশ্ন করেছিলাম যে তুমি, এটা কিন্তু তখন কেউ মানে স্বপ্নেও ভাবিনি, কিন্তু আমার কেন জানি না হঠাৎ মনে হলো, আমি বললাম যে তুমি নবান্নেতে রাজ্য পাঠ চালাবে নাকি রাইটার্স বিল্ডিং এ আসবে, হেরিটেজ বিল্ডিংটাতে? তখন ও বলল যে এটা কালেকটিভ ডিসিশন হবে, আমি মুখ্যমন্ত্রী হব কিনা সেটাও পরিষদীয় সিদ্ধান্ত হবে। আর নবান্ন যেটা আপনি বলছেন, ইটস এ মানে গুড সাজেশন ফর অ্যাকশন, কিন্তু এটাও কালেকটিভ ডিসিশন হবে। আমি আর প্রথমে তো বাংলাতেই কথা বলতে শুরু করেছে যে জয়ন্তদা আমি কিন্তু আপনার সব ফলো করি, এই করি, আপনি আমার বিরুদ্ধে বলুন পক্ষে বলুন, ইটস এ ডিফারেন্ট, কিন্তু আপনাকে সম্মান করি। এখন কথাটা হচ্ছে যে তখন রাহুল বলছে যে দাদা আমি হিন্দি মে বলিয়ে বাংলা মে বাতচিত हो रहा है। তো বাঙালি আইডেন্টিটি এনডিটিভির হিন্দি চ্যানেলেও কিন্তু সেদিন প্রতিষ্ঠিত হয়েছে, কথাটা বাংলায় বলে। তো যাই হোক, আমি তখন বললাম তুমি বাংলা বুঝতে পারছো না রাহুল, ये तुम्हारा प्रॉब्लम है, हम तो हिंदी समझते हैं। তো এসব মজা হলো। কিন্তু দেখো শুভেন্দু কিন্তু কোনো কটুতা আমি দেখতে পেলাম না। তো আমি শুভেন্দু অধিকারী কেমন মুখ্যমন্ত্রী হবে আমাদের রাজ্যের? আমি মনে করি 10-11, মানে যেটা যেটা লোকে বলছে না যে শুভেন্দু ওভারডু করছে। শোনো, এটা বিজেপি পার্টি, পশ্চিমবঙ্গের বহু রিপোর্টারের থেকে অন্তত এটা তো স্বীকার করবে যে বিজেপিটা আমি বেশি বুঝি। কেন, যখন বিজেপির দুটো এমপি ছিল অল ইন্ডিয়া, তখন থেকে আমি বিজেপি কভার করি, বরং কংগ্রেস সম্পর্কে আমি নিজেকে বিশেষজ্ঞ বলে মনে করি না। এই যেটা করছে না দিল্লি এবং ডবল ইঞ্জিন, তুমি ভাবতে পারছো কি কি জিনিস করছে ওরা, এবং কি শুভেন্দু এখানে একা সিদ্ধান্ত নিচ্ছে না, এবং সেটা শুভেন্দুর জন্যও ভালো। এবং শুভেন্দু যা যা করছে বাংলাদেশের ব্যাপারে, ওভারডু করছে, ওভারডু করছে।
তো অমিত শাহ তো ওর থেকে বেশি বলেছে। তো এটা তো একটা জয়েন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, তার মানে কি এই যে পুশব্যাক করে কালকেই ফেরত পাঠিয়ে দিয়ে, সবটাই তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আলোচনা করে করছে। তুমি আমাকে বলো, এই যে রেড রোডে থেকে ব্রিগেডে কোনো অশান্তি হয়েছে, কোনো ফাসাদ হয়েছে? উল্টে জাভেদের বক্তব্য শুনেছো তুমি তো? তাহলে এখানে তা না, এবং এবং রেড রোডে এতদিন ধরে করাটাই তো তাহলে ভুল হয়েছে। এবং জ্যোতি বসু করেছিলেন, বৃষ্টি হয়েছিল শহীদ মিনারে, তার ইতিহাসও তুমি জানো। তাহলে কোন জায়গায় আমি বলবো আজকে যেভাবে এই কাউন্সিলরদেরকে এক্সপোজ করা হচ্ছে, যেভাবে পাবলিক মুডটা দেখেছো? তাহলে এই পাবলিক মুডটা আমি বুঝতে পারিনি সাংবাদিক হিসেবে এতটা, তার জন্য সাংবাদিকতা ছাড়তে চাইছি, নৈতিকতার প্রশ্ন। এটা আমার বোঝা উচিত ছিল। আমি বুড়ো হয়ে গেছি, চোখে ছানি পড়েছে, আমি দেখতে পাইনি। আমাকে বিজেপির একজন শীর্ষ নেতা, নাম বলবো না, তার প্রতি অন্যায় অবিচার করা হবে, বলছে দাदा आपका ऑब्जेक्टिव रियलिटी बहुत है और बीजेपी आपके साथ बहुत अच्छा संबंध है, लेकिन ममता के लिए आपके जो प्रेम है, प्रेम माने এখানে সশ্রদ্ধ যে ভালোবাসা, वो आपको बहुत बड़ा मतलब ऑब्स्टेकल बन गया था वो ऑब्जेक्टिव रियलिटी को देखने में। এই কথাটা বলেছে। আমি, তুমি চেনো সেই বিজেপি নেতাকে, শীর্ষ নেতা, পশ্চিমবঙ্গেরই দায়িত্বপ্রাপ্ত যারা ছিল তাদেরই একজন। আমি স্বীকার করছি অনেক সময় ব্যক্তিগত ভালোবাসা আমি ভাবতে, আচ্ছা আমাকে একজন তৃণমূলের নেতা বললেন যে এত চুরি হচ্ছে, তুমি বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করতে পারে না। আমি বললাম যে আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় চোর 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 চোর। আমার মন খারাপ হচ্ছে তো, কারণ আমি তো কোনো ভাবিনি। তো বলছে যে ব্যক্তিগতভাবে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নারদার মতো টাকা নিচ্ছে, সে শুধুমাত্র তারাই চোর, মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। তো এখন এই এত বড় একটা রাজ্য পাট যেখানে সাধারণ মানুষ, আমি বাসে করে যাতায়াত করি, হাওড়া থেকে যখন আসছি একটা কন্ডাক্টর সে চলে গেল, দাঁড়িয়ে আছি ওই এক্সাইডের মোড়ে। তাহলে তুমি ওখানে কোথায় গেছিলে? বলে পুলিশকে টাকা দিতে। ইলেকশনের আগের কথা বলছে। তখন এলাম যে পুলিশকে কেন টাকা দেবে? বলে না, ওর বাবার শ্রাদ্ধ তো তাই জন্য টাকা দিতে হচ্ছে, মানে ব্যঙ্গ করে বললো। তাহলে যে রোজ দিতে হয়? বলে হ্যাঁ। এই টাকাটা আপনি জানেন না? এটা তো ক্যামাক স্ট্রিটে যায়। আমি না চুপ করে গেলাম। এটা এটা হয়তো অসত্য, কিন্তু এই যে পাবলিক পারসেপশন, মমতা সৎ, এটা পাবলিক পারসেপশন ছিল। শোনো, রাজীব গান্ধী মিস্টার ক্লিন ছিল 84-এ, 89-এ বোফোর্স গান্ধী, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তো রাজনীতিতে না এই মেটামরফোসিসটা, এই পরিবর্তনটা হয়, এটা নতুন কিছু নয়। এবং সেই পরিবর্তনটা আমরা তো বুঝেছিলাম, ভিপি সিং প্রধানমন্ত্রী তো হয়েছিল রাজীব গান্ধীকে সরিয়ে। সেদিন কিন্তু আমার সাংবাদিকতার চোখে ঠুলিটা পড়েনি। সেদিন আমি এলাহাবাদ বাই ইলেকশন কভার করতে গিয়েই বুঝেছিলাম যে সুনীল শাস্ত্রী হেরে যাচ্ছে, ভিপি সিং বাই ইলেকশনে জিতছে। কিন্তু এখানে আমার বুঝতে ভুল হয়েছে, সেটা আমি স্বীকার করছি, এবং সেই জন্য আমি বিদায় নিতে চাইছি।